অফিস থেকে বেরিয়ে যায় উষা গাড়িতে না গিয়েই হেঁটে বেরিয়ে যায় কোনো এক অজানা জায়গায়, যেটা সেও জানে না। কলেজে যাওয়ার সময় বাড়ির গাড়িতে করে গেলেও অনেক রাস্তাই তার চেনা বটে, কিন্তু এই অফিসের দিকে তেমন চেনে না। তবুও হেঁটে যায় না থেমেই। এদিকে লাঞ্চ টাইম হলে শুভর কেবিনে তার এক কর্মচারী এসে টিফিন বক্সটা ধরিয়ে দেয় আর বলে, স্যার এটা আপনার বাড়ি থেকে দিয়ে গেছেন আর বলেছেন সময় মতো আপনাকে দিয়ে দিতে। মানে বাড়ি থেকে আপনি শিওর যে আমার বাড়ির কেউ এসেছিল? কিছুটা অবাক হয়ে আর উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ স্যার, আপনার বাড়ি থেকেই এসেছিল। আপনাদের বাড়ির গাড়ি তো কিংবা 22 ছিপছিপে গরনের আর দেখতে পুরোপুরির মতোই কিউট। উনি এসে আপনার কেবিনের দিকেই এসেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার ফিরে যায় এটা আমার হাতে ধরিয়ে দিয়ে আর বলে যেন এটা দিয়ে দিই আপনাকে। শুভর এবার বুঝতে বাকি রইল না যে এই ব্যক্তি কে হতে পারে। কিন্তু উষা যদি এখানে এসেই থাকে তাহলে ওর সাথে দেখা করল না কেন? এভাবে এত দূরে এসে ওর সাথে দেখা না করেই চলে গেল মেয়েটা। এত সব ভাবতে ভাবতে ওনার আলিম শেখ এর হাত থেকে টিফিনটা নিল। আচ্ছা স্যার, উনি কি আপনার কেউ আত্মীয় হন না? মানে ছি ছি, নিজের বিয়ে করা বউকে শেষে কিনা বোন ভাবতে হলো। শুভ মনে মনে ভেবে নিজেকেই গালি দিচ্ছে। শুভকে নিজের ভাবনায় মগ্ন থাকতে দেখে আলিম চাচা বলেন, ক্ষমা করবেন স্যার, একটু বেশিই বলে ফেলেছি মনে হয়। শুভ, না না ঠিক আছে। আর যিনি এখানে এসেছিলেন উনি আমার বোন কিংবা আত্মীয় নন, ওই মেয়ে হল মিসেস শুভম ব্যানার্জি, মানে আমার স্ত্রী। দীর্ঘশ্বাস ফেলে, ওহ সরি স্যার, আসলে বুঝতে পারিনি, আসলে আপনার বিয়ের খবর তো শুনিনি তাই। ইটস ওকে, মানুষ মাত্রই ভুল হয়। ঠিক আছে, আমি কি না লাগবে না, আপনি এখন আসুন আর আমার বিয়ের ব্যাপারটা প্লিজ পাবলিশ করবেন না। আর হ্যাঁ, সবসময় স্যার বলে এভাবে লজ্জা দেবেন না আলিম চাচা। সেই কোন সময় থেকে আপনি এখানে কাজ করছেন বাবার সাথে, তাই সবার সামনে যা হোক অত্যন্ত এরকম মুহূর্তে বলবেন না দয়া করে। ঠিক আছে স্যার, সরি শুভম বাবা, এবার আমি আসছি। আলিম চাচা বেরিয়ে যেতে গিয়েও আবারও ফিরে এসে বলে, সত্যি বাবা, তুমি একদম তোমার বাবার যোগ্য সন্তান, তা আজ প্রমাণও করে দিলে। তোমার বাবাও ঠিক এই রকম কথা বলেন। এবার উনি চলে গেলে শুভ হাতের টিফিন বেশি দিন লাগবে না সোনা তোমাকে নিজের মনের কথা বলতে। নিজের মনে বিড়বিড় করে বলে বাঁকা হাসি দেয়। কি হলো শুভ? না মানে স্যার, এভাবে একা একা কি বিড়বিড় করছেন? না কিছু না, এমনি। আর তুমি আমার নাম ধরে ডাকতে পারো, কেবল মাত্র আমার কেবিনের ভিতরে যত যাই হোক কলেজের ফ্রেন্ড বলে কথা। সীমা, ওকে ডান। কিন্তু ওটা তোমার হাতে কি? নিশ্চয়ই বাড়ি থেকে খাবার পাঠিয়েছেন আন্টি। হুমম, আচ্ছা শেয়ার করলে কেমন হয়? যদি তোমার অমত না থাকে তো। না না, তুমি খেলে আমার ভাগে কম পড়বে না তাই। শুভ ছোট্ট করে উত্তর দেয়, হুমম। আর ভাবতে থাকে সেই কলেজ লাইফের সীমা আর এখনকার সীমার মধ্যে ঠিক কতটা পার্থক্য। সন্ধ্যায় অফিসের কাজ মিটিয়ে শুভ বাড়ি ফিরে আসে, কিন্তু ওকে একা আসতে দেখে ওর মা বলে, এ কি তুই একা কেন? উষা আসেনি তোর সঙ্গে? ও তো গেছিল অফিসে। কি? উষা এখনও বাড়ি ফেরেনি? কিন্তু ও তো সেই কখন থেকে চলে এসেছে, অফিস থেকে দেখা পর্যন্ত করেনি আমার সাথে। মানে কি সব বলছিস এগুলো? অনেকটা অবাক হয়ে, হ্যাঁ মা, ঠিকই বলছি, অনেকক্ষণ আগে বেরিয়ে এসেছে ও। তাহলে কোথায় গেল মেয়েটা এই সন্ধ্যাবেলায়? শুভ মাকে শান্ত করে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এত চিন্তা করো না, আমি দেখছি ফোন করে কোথাও পড়াশোনার জন্য আটকে পড়েছে, না কোনো বন্ধুর বাড়ি গেছে। না উষা আজ তো কলেজে যায়নি, টিউশনও নেই, আর কোনো বন্ধুর বাড়িতে সেভাবে যায় না। আর গেলে নিশ্চিতভাবে আমাকে আপাতত বলে যেত। কোনো বিপদ হলো না তো মেয়েটার? মায়ের এসব কথা শুনতে শুনতে শুভ 2-3বার কল করে ফেলে উষাকে, কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না ওপার থেকে রিং হওয়া সত্ত্বেও। দেখ, ঝিলের পাশে একটা দেবদারু গাছের নিচে বসে আছে উষা, আর মাঝে মাঝে পাশে পড়ে থাকা ঢিল পাথরগুলো ছুটছে ঝিলের ওই গভীর জলে, আর গাল বেয়ে যাওয়া নোনা জলটাকে মুছে নিচ্ছে হাতের তালুর উপরই অংশ দিয়ে। ঝিলের গভীরতার মতোই উষার ফিলিংসটা এখন খুবই গভীর। উষা এখন ভাবছে এমনটা না হতেও তো পারত কেন শুভ ওর জীবনে। ভালোই তো ছিল দিদার সাথে। বাহ্যিক সুখ না থাকলেও মনের দিক থেকে অনেকটা শান্তি ছিল, কিন্তু একটা দুর্ঘটনা সব বদলে দিল। ওর তো এখন শুভর কাছ থেকে কোনো কিছুই আশা করা ঠিক নয়। শুভ সেদিন দেখে কিন্তু ওর মনটা কেঁদে উঠেছিল। কেন কেন? এত সব প্রশ্নের উত্তর হয়তো একটাই, যে উষা শুভকে ভালোবাসে, খুব ভালোবাসে। কিন্তু শুভ কি ওকে ভালোবাসে? তাহলে কাল রাতে জ্বরের ঘোরে কি সব বলছিল সেগুলো কি শুধুমাত্রই ভুল বলছিল? কি হচ্ছে এগুলো আমার জীবনের সাথে? ভাবতেই জীবনটাকে ঘৃণা করছে। নিজের মনেই বলতে লাগল উষা।
সেদিন বাবা মার সাথে মরে গেলেই ভালো হতো, সেই দুর্ঘটনায় এত কষ্ট দেখতে হতো না জীবনে। এতটুকু বলে চুপ হয়ে গেল উষা। ওর গলা বুজে আসছিল, কান্নার বেগ বেড়ে যাচ্ছিল। বেরোচ্ছে। উষার কলেজ থেকে শুরু করে টিউশন, আর ওর মা উষার বান্ধবীদের ফোন করে জানার চেষ্টা করছে উষা ওদের কাছে আছে কিনা, কিন্তু সবাই না করে দিয়েছে। উষা তো ওদের কাছে যায়নি, ওরা আর কি বলবে। অনেকক্ষণ অনেক জায়গা খোঁজার পর শুভ অফিসের দিকে গাড়ি ঘোরায়। উষা তখনও সেই গাছের নিচে বসে আছে, পাশে ল্যাম্পপোস্টের হালকা আলোয় অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। ওর থেকে কিছু দূরে দুজনের কথোপকথন শোনা যাচ্ছে। মোটেও তারা সুস্থ বলে মনে হয় না, এক বোতল করে পড়ে গেছে পেটে আর একটা করে। উষার কলেজ থেকে শুরু করে টিউশন, আর ওর মা উষার বান্ধবীদের ফোন করে জানার চেষ্টা করছে উষা ওদের কাছে আছে কিনা, কিন্তু সবাই না করে দিয়েছে। উষা তো ওদের কাছে যায়নি, ওরা আর কি বলবে। অনেকক্ষণ অনেক জায়গা খোঁজার পর শুভ অফিসের দিকে গাড়ি ঘোরায়। উষা তখনও সেই গাছের নিচে বসে আছে, পাশে ল্যাম্পপোস্টের হালকা আলোয় অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। ওর থেকে কিছু দূরে দুজনের কথোপকথন শোনা যাচ্ছে। মোটেও তারা সুস্থ বলে মনে হয় না, এক বোতল করে পড়ে গেছে পেটে আর একটা করে হতে নিও। ওদের শরীর থেকে অসহ্য মদের গন্ধ উষা সহ্য করতে পারছে না, একে তো দুটো মাতাল, তার উপর এই বিশ্রী গন্ধ। উষা পারলেই বমি ঢেলে দিবে ওদের গায়ে। তাই নিজেকে সামলে ওদেরকে পাশ কাটিয়ে আবারও চলে যেতে চাইলে ওরা এবার উষাকে ধরে ফেলে। ছাড়ুন আমায়, না হলে চিৎকার দেব। দাও সোনামনি, তোমার চিৎকার শোনার জন্য এখানে কেউ বসে নেই, তাই কোনো চাপ না নিয়ে চিৎকার করো আর আমাদেরকে কাজ করতে দাও কেমন। ওরা উষার সাথে জোরজবস্তি করতে শুরু করে, আর উষা ওদের হাত থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে ধারণা আছে ওর আর এই রাতের বেলা তো কোনো কথা নেই, তাই খুব দ্রুত গতিতে গাড়ি ছোটায়। ঝিলপাড়ে এসেই শুভ দেখে সেই ভয়ানক দৃশ্য, যা তার মনকে তোলপাড় করে দিচ্ছিল এতক্ষণ দুশ্চিন্তায়। দুজন উষার সাথে জোর করছে। দুজনকে এভাবে উষার সাথে দেখে ওর মাথাটা রাগে ফেটে যাচ্ছিল। গাড়ি থেকে যে ও কিভাবে ওদের কাছে এসেছে তার হিসেব নেই। কোনো মতে বেরিয়ে পুরো দমে ছুটে গেছে ওদের দিকে। এক ধাক্কায় দুজনকে সরিয়ে দেয়। তারপর শুরু হয় এলোপাথারি মার, অনেকক্ষণ যাবৎ ওদের ইচ্ছে মতো পেটাতে থাকে। এদিকে উষা শুভক মরুক, মরার জন্যই তো মারছি। অনেকটা রেগে ওদের মারতে মারতে কটমট করে চিবিয়ে চিবিয়ে কথাটা বলল। এটা কোন শুভকে দেখছে উষা? সেই শুভ তো যে ওকে নিষিদ্ধ পলি থেকে নিয়ে এসে সিঁদুর পরিয়ে ওর ঘরে তুলেছিল। কেমন যেন অচেনা লাগছে সেই শান্তশিষ্ট দয়াবান শুভ কি এই ব্যক্তি? কিছুক্ষণ ভাবনায় পড়ে যায় উষা। নিজের ভাবনা শেষে শুভকে আটকানোর চেষ্টা করতে থাকে। উষার শুভকে টেনে ধরাতে একটু ছাড়া পেতেই মাতাল দুটো একছুটে হাওয়া হয়ে যায় ওখান থেকে। পাগল হয়ে গেছেন, ওদের মেরে কি জেলে যেতেন নাকি? উষার প্রতি নিজের রাগকে এবার কন্ট্রোল করতে চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। তাই ঠাস করে উষার গালে থাপ্পড় বসিয়ে। যা কি হলো ব্যাপার?